কাঠফাটা রোদ্দুর পুরো শহরময় প্রচণ্ড রকমের গরম জানান দিচ্ছে এটা গ্রীষ্মকালের তত্ত্ব দিবস। দস্যিদের গাড়ি একটা মহল্লায় এসে ঢুকলো। দস্যি এতক্ষণ বাহিরে তাকিয়েছিল। শহরের প্রতিটা অলিগলি বড় রাস্তা দেখছিল। গ্রামীণ রাস্তা আর শহরের রাস্তা কতটা আলাদা, কত রঙিন জিনিসপত্র। গ্রামের মানুষ বলতো রঙিন শহর, এজন্যই হয়তো বলতো। হঠাৎ একটা মহল্লায় গাড়িটা ঢুকতেই দস্যির ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। রাস্তায় রাস্তায় ঝিকঝিক জামা কাপড় পরে মেয়ে আর মহিলা দাঁড়িয়ে আছে। তাদের ঘিরে আবার কত রকমের ছেলে দাঁড়িয়ে আছে, শরীরে হাত দিয়ে কথাও বলছে। দস্যি মাথাটা ভিতরে ঢুকিয়ে ফেলে, এটা আবার কেমন জায়গা? কই, সে তো বড় রাস্তা দিয়ে আসলো, সেখানে তো এমন দেখেনি, তাহলে এখানে এমন কেন? দস্যি ঘাড় ঘুরিয়ে রূপসী নামের মহিলাটার দিকে তাকালো। মহিলার ব্লাউজ হাতা কাটা, সে এক ধ্যানে ফোন চালাচ্ছে। দস্যির মাথায় রাস্তার দেখা দৃশ্যগুলো ঘুরছে। আবছা আবছা মনে হচ্ছে সে কোথাও দৃশ্যগুলো দেখেছে বা শুনেছে, কিন্তু কোথায়? একটা পুরনো কিন্তু রাজকীয় দোতলা বাড়ির সামনে দস্যিদের গাড়ি থামে। দস্যি হা হয়ে পুরো বাড়িটা দেখে, বেশ সুন্দর, কিন্তু এই বাড়ির এখানে ওখানে কত মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। দস্যি অবাক হয়, রূপসীর কথায় ধ্যান ভাঙে। রূপসী দস্যিকে ধাক্কা দিয়ে বলে, এই মেয়ে, কী দেখছিস? গাড়ি থেকে নেমে দেখ, আজ থেকে এটাই এটাই তোর তোর বাড়ি। দস্যি মাথা নাড়িয়ে নেমে যায়। দস্যি নিজের ব্যাগটা ধরতে নিলেই তাদের গাড়ি করে এনেছে যে লোকটা, সে দস্যির গা ঘেঁষে গাড়ির ভেতর থেকে ব্যাগটা নিয়ে নেয়। লোকটা এমন আচরণে গুটিয়ে যায় দস্যি, শরীরটা শিরশির করে ওঠে। যতই হোক, নারীর শরীর তার। খারাপ ছোঁয়া মস্তিষ্কে পৌঁছাতে 1 সেকেন্ডও সময় লাগে না। দস্যি 2 কদম পিছিয়ে আসে, তার মস্তিষ্ক সচেতন হয়ে ওঠে। হ্যাঁ, এমন মহল্লার কথা শুনেছে সে। এটা ঠিক মহল্লা না, গ্রামের মানুষের ভাষ্য মতে এটা দুজক। সে এক নরক থেকে বের হয়ে আরেক নরকে এসে পড়ল শেষমেশ। তাও তো ভালো ছিল, গ্রামেই থাকতো। দস্যি লোকটার হাত থেকে ব্যাগটা টান দিল। আচমকা দস্যির আচরণে তারাও অবাক। রূপসী মোটা স্বরে বলল, কিরে, তুই এমন করছিস কেন? দস্যির যেন হাত পা কাঁপছে। কি করবে সে এখন? একে তো অচেনা শহর, আর তার উপর সে নিষিদ্ধ পল্লীতে চলে এসেছে। এখানে কেউ তো তাকে সাহায্য করবে না, সবই তো এমন মানুষ। দস্যিকে কাঁপতে দেখে রূপসী কিছুটা আন্দাজ করে ফেলল। দস্যির গা চেপে বাঁকা হেসে বলল, কিরে ছুরি, কাঁপছিস কেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম এমন সবাই একটু কাঁপে এখানে এসে, পরে ঠিক হয়ে যায়। দস্যির যেন শরীর অসাড় হয়ে যায়, তবুও কণ্ঠে কাঠিন্য এনে বলল, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো না। রূপসী হঠাৎ করেই যেন তার রূপ পাল্টে ফেলল। দস্যির গালে ঠাস করে চর বসিয়ে দিল। আশেপাশে সবাই এবার তাদের দিকে দৃষ্টি ফেলল। কেউ কেউ হেসে ঠাট্টার স্বরে বলল, রূপসী ম্যাডাম মনে হয় নতুন পরী এনেছে, তাই গ্রামের মনে হচ্ছে। রূপসী নামের মহিলাটা হেসে বলল, হ্যাঁ গ্রামেরই, তাই তো এত নাটক করছে। দে একটা চর থাপ্পড় না খেলে এগুলো আবার বুঝে না সব, পরে দেখবি সব কিছুতে পাকা হয়ে যাবে। আশেপাশে সবাই হেসে উঠল। দস্যি ব্যাগটা জোরে বুকের সাথে জড়িয়ে ধরে শক্ত করে কণ্ঠেই বলল, আমাকে যেমন ভাবছেন তেমন না আমি। আমি অনেক স্বপ্ন নিয়ে শহরে আসছি, দয়া করে আমার ক্ষতি করবেন না, আমারে ছেড়ে দেন। চুমকি নামের মহিলাটা শক্ত করে দস্যির হাত ধরে ফেলল, তারপর হাতটা বাঁকিয়ে বলল, এই শহরের রাস্তায় তোর মতন খাসা মেয়ে মানুষ কোনো মাথা গোঁজার জায়গাই নাই। সে নাকি স্বপ্ন পূরণ করবে। রাতের আধারে তোর মতন পরীর রূপের 1 ভাগও অক্ষত থাকবে না রে। কুত্তার মতন মানুষগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, তারপর তোকে মেরে কোথাও ফেলে রাখবে। পেপারে বড় বড় করে তোর ছবি ছাপাবে, তারপর সব আবার আগের মতন। তোর মৃত্যুতে কারো কিছু হবে না, বরং সম্মানের সাথে জানটাও যাবে। এর যে ইচ্ছায় সবটা হলে তোরই লাভ, জানও থাকলো, টাকাও পেলি, আর বড়লোক বাবুও পাবি। দোষী চরম ঘৃণায় হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। চিল্লিয়ে বলল, ছি, আপনাদের কাছে একটা অসহায় মেয়ের কোনো মূল্য নেই। আপনারাও তো মেয়ে মানুষের জাত, এত বড় ক্ষতি আমার কইরেন না, তাহলে ওই রাস্তার কুকুরের চেয়েও যে অধম হয়ে যাবেন। রূপসী নামের মহিলাটা কিছু একটা ইশারা করতে বিজলি এসে দস্যির চুলের মুঠি ধরল, টেনে ভিতরে নিতে নিতে বলল, আমরা মায়ের জাত না, আমরা নোংরা মানুষ, কিন্তু আমরা না থাকলে তোদের মতন মেয়েদের দিনে দুপুরে পুরুষ মানুষ খুব রেখেত।
দস্যি মাথায় প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠল। ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু একটা রুমে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দরজা আটকিয়ে দিল। সেই সকালবেলা দস্যিকে রুমে আটকিয়েছে। এখন সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। মাঝে একটা মেয়ে এসে খাবার দিয়ে গিয়েছিল। মেয়েটার বয়স তার বুবুর মতন হবে, দেখতে অনেক সুন্দর। দস্যি মেয়েটাকে খাবার খাবে না জানালে রূপসী এসে অনেক মেরে যায়। তারপর থেকে এখন অবধি কেউ আসেনি। চারদিকে অজানা আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, তার আগে অজু করতে হবে। একমাত্র আল্লাহ তার সহায়তা করতে পারবে। যেমন ভাবনা তেমন কাজ। দস্যি উঠে এসে দরজাটায় ধাক্কা দেয় আর বলে, কেউ আছেন? খুলে দেন না কেউ, আমার দরকার আছে। কেউ আছেন? বেশ খানিকক্ষণ পর দরজা ধাক্কা দেওয়ার পর কেউ দরজাটা খুলে দেয়। দস্যি দরজার ওই পাশে দাঁড়ানো মেয়েটাকে চিনতে পারে না। এই মেয়েটাকেই তাকে দুপুরের খাবার দিতে আসছিল। মেয়েটাকে দেখলে দস্যির বুবুর কথা মনে পড়ে। তাই আনমনে দস্যি বলে ওঠে, বুবু আমাকে একটু কলপারে নিয়ে যান, আমি অজু করে নামাজ পড়ব। সামনের মেয়েটা দাঁড়ানো অনাকাঙ্ক্ষিতভাবে এত আপন ডাক শুনে থমকে যায়। চোখগুলো জলে টয়টুম্বর হয়ে যায়। নিজেকে সংযত করে শক্ত কণ্ঠে বলে, এদিকে কেউ কাউকে এত আপনভাবে ডাকে না। আমাদের মতো যারা মেয়ে আছে সবাই সবারে নাম ধরে ডাকে। আমার নাম ঝুমকালতা, তুমি আমার লতা ডাইকো। দস্যি এগিয়ে যায়। ঝুমকালতা নামের মেয়েটার হাত ধরে বলল, কেউ আপনভাবে ডাকে না বলে যে আমি ডাকবো না তা তো না। আপনারে দেখলে আমার বুবুর কথা মনে পড়ে, তাই আপনারে বুবু ডাকলাম। আমার ডাকটা কেড়ে নিয়েন না। ঝুমকালতার হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে। তারও তো এর যে ছোট একটা ভাই ছিল। যদি আজ সে স্বাভাবিক জীবনে থাকতো তাহলে তো তাকেও এমন করে ডাকতো। ঝুমকালতা আর কিছু না বলে দস্যিরে বাথরুমে নিয়ে যায়। দস্যি হাত মুখ ধোয়ার সময় গাড়ির হর্নের শব্দ শুনতে পায়, বড় বড় বাসের আসা যাওয়ার শব্দ। দস্যি হাত মুখ ধুয়ে বের হয়ে লতার উদ্দেশ্যে বলল, বুবু এই কলপারে দেখি গাড়ির শব্দও আসে। লতা রসকসহীন কণ্ঠে বলল, হ্যাঁ, এই বাড়ির পিছে একটা রাস্তা আছে, শুনশান থাকে সবসময়। এই রাস্তা দিয়ে গেলে বড় রাস্তায় যাওয়া যায়, আর এই মহল্লার রাস্তা দিয়ে গেলে বড় রাস্তা সহজে পাওয়া যায় না। দস্যি ও বলল। এর মাঝে ওইখানের একটা মেয়ে এসে বলল, কে রে লতা, এ নতুনটার সাথে কি এত বলছিস? তোর কাস্টমার আসছে, যা। আর এ মেয়ে এখানে কি করে? লতা মাথা নাড়ালো। দস্যির বুকটা ধক করে উঠল। লতা দস্যির দিকে তাকিয়ে বলল, ও নাকি নামাজ পড়বে, তাই অজু করতে আসছে। মেয়েটা তাচ্ছিল্য হাসলো, যেন নামাজ পড়াটা খারাপ কাজ। বাঁকা হেসেই বলল, হ্যাঁ, এটাই তো শেষ নামাজ, পড়ে নেক ভালো করে। দস্যি ভ্রু কুঁচকায়, কিন্তু আর কিছু বলে না। তার রুমে যায়। পিছে লতাও যায়। দস্যি নামাজের জন্য প্রস্তুত হতেই লতা নামের মেয়েটা বলল, আমি তাহলে যাই, তুমি নামাজ পড়ো। দস্যি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, বুবু আপনি নামাজ পড়বেন না? দস্যির কথায় থেমে যায় মেয়েটা। কতক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আমাদের নোংরা শরীর, এই শরীরে নামাজে দাঁড়ানো যায় না যে। এই অপবিত্র শরীর নিয়ে কেমনে ওই পবিত্র কাজ করি বলো? দস্যি অবাক কণ্ঠে বলল, শরীর নোংরা হতে পারে, কিন্তু মন, সেটা তো নোংরা হতে পারে না। আল্লাহর দরবারে সবাই সমান। ওপরওয়ালার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আপনার যা কিছু সব ওপরওয়ালার মর্জিতে। একদিন পবিত্র মন নিয়ে নামাজ পড়ে দেখেন বুবু, নোংরা শরীরটা পবিত্রতার ছোঁয়া চাইবে। দস্যির কথা মনোযোগ দিয়ে শুনল লতা। চেহারার মাঝে আগের মতন কাঠিন্যতা নেই, সেখানে ভর করছে হাজারো কোমলতা। নরম স্বরে বলল, আমি যাচ্ছি, তুমি নামাজটা পড়ে নিও। আর কিছুক্ষণ পর তোমার এই শরীরটা আর পবিত্র থাকবে না। শুনেছিলাম ম্যাডাম বলছে আজ রাতে তোমার ঘরেও মানুষ আসবে। দস্যি তার জন্য বরাদ্দ করা রুমটার বিছানার এক কোণায় বসে আছে। তার গালে জ্বরের দাগ স্পষ্ট, ঠোঁটের কোণা কেটে রক্ত পড়ছে। একটু আগে তার উপর বেশ ঝড় গিয়েছে, এগুলো তার প্রমাণ। কিছুক্ষণ আগে সে যখন নামাজ পড়া শেষ করলো, তখন রূপসী নামের মহিলাটা তার ঘরে হাজির হয়। কিছু জামা এগিয়ে দেয় তার দিকে। জামাগুলো দেখে যেন তার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। খুবই বিশ্রী রকমের জামা। দস্যি তখন প্রতিবাদ করে বলে ওঠে, আমি এসব জামা পরবো না, আপনি দয়া করে আমার ব্যাগটা এনে দেন। রূপসী নামের মহিলাটা দস্যির গালে চর বসিয়ে দিয়ে বলল, তুই পারবি না, তোর ঘাড় পারবে। এমন এক কথা দুই কথায়
তারা হাতাহাতি শুরু করে দেয়। দোষীকে মনের স্বাদ মিটিয়ে মেরে তারপর বলে যায় আজকের জন্য সে ছাড় পেয়েছে, কাল থেকে তার নতুন জীবন শুরু। দোষী যেন উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছে। হঠাৎ বাহির থেকে দরজা খোলার শব্দে চমকে যায় দোষী। তাকিয়ে দেখে ঝুমকলতা নামের মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে ঘরের ভিতর ঢুকে দরজা আটকাচ্ছে। দোষীর আবার মলিন চোখে তাকায় ঝুমকলতা নামের মেয়েটার দিকে। মেয়েটা এগিয়ে এসে টেবিলের উপর খাবারটা রেখে দোষীর সামনে গিয়ে বসে। বেশ দূরত্ব রেখে বসে ঝুমকলতা বলল, তোমার খাবার। দোষী নিশ্চুপ থেকে তারপর উত্তর দিল, আমি খাবো না বুবু, নিয়ে যান। দোষী ভেবেছে সে খাবে না বললে হয়তো এখনই চিৎকার চেঁচামেচি শুরু হতো, তারপর আরেক দফা মার খেতে হতো। কিন্তু দোষীকে অবাক করে দিয়ে এমন কিছুই হলো না, বরং ঝুমকো নামের মেয়েটা মুচকি হেসে ঠান্ডা স্বরে বলল, আমি তোমাকে খেতে তো বলিনি, আমি শুধু বলেছি তোমার খাবার। এমন শীতল হেয়ালিপূর্ণ কথায় দোষী বিস্মিত হয়ে বলল, মানে? মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হঠাৎ করে প্রশ্ন করল, তোমার নামটা তো জানা হলো না, নাম কি তোমার? দোষী মাথা নিচু করে বলল, আমার নাম অজান্তা, কিন্তু গ্রামের লোকে আমায় দোষী বলে ডাকত। আপনারে তো বুবু বলে ডাকছি, তাও আপনি আমায় দোষী বলে ডাকতে পারেন। আমার বুবু আমারে সবসময় দোষী বলে ডাকত, আর আমাকে অজান্তা হওয়ার স্বপ্ন দেখাতো। মেয়েটা অবাক হয়ে বলল, দোষী বলে ডাকতো, অজান্তা হওয়ার স্বপ্ন দেখাতো মানে কি? দোষী আনমনে একটু মুচকি হাসে। তারপর বিছানা থেকে নেমে ঘরের পশ্চিম দিকে খুলে রাখা জানালাটার দিকে এগিয়ে যায়। জানালাটা ধরে বাহিরের দিকে তাকায়। আকাশ ভরা পূর্ণিমা, চাঁদের আলোয় চারপাশ বেশ আলোকিত দেখাচ্ছে। দোষী চাঁদের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, দোষী হলো আমার খোলসবিহীন আত্মাটা, যে সবসময় ছটপট করত, গ্রামের পর গ্রাম চষে বেড়াতো, খারাপ ভালোর পার্থক্য বুঝতো না, যে বাবুর কাছে বকা খেত শুদ্ধ ভাষা না বলার কারণে, যে সবসময় বুবুর আঁচলের নিচে সুখ খুঁজে নিত। আর অজন্তা হলো এই যে এই আমিটা, যার বুবুবিহীন চলছে জীবন সংগ্রাম। বুবুর স্বপ্ন পূরণ করতে ছুটে এসেছে এই অজানা শহরে। ঝুমকলতা ভ্রুকুচকে প্রশ্ন করল, তোমার বুবু কই? দোষীর কলিজা ধক করে উঠল, পুরনো ব্যথা বোধ হয় তাজা হলো। জল জমলো চোখের কোণে। ব্যথাটা হজম করে চাঁদটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে সুদূর আকাশে আমার বুবু। ঝুমকলতার কুচকানো ভ্রু আরও গাঢ়ভাবে কুচকাল। প্রশ্নাত্মক দৃষ্টিতে জিজ্ঞেস করল, তোমার বুবু আকাশে মানে? দোষী এক বিষাদময় শ্বাস ফেলে তার রঙিন জীবন রঙহীন হওয়ার সবটা গল্প খুলে বলল। গল্প বলতে বলতে টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়ল নিজের সাথে ঘটে যাওয়া সবটা ঘটনা। শেষ করে পিছে ফিরে তাকালো দোষী। চমকু মেয়েটা ছুটে এসে দোষীকে জড়িয়ে ধরল, চোখের জল ছেড়ে দিয়ে বলল, তোমার বুবুর মতন মানুষ হয় না, তুমি সেই পবিত্র মানুষটার সাথে আমার তুলনা করলে? দোষী মুখ উঠিয়ে লতার দিকে তাকিয়ে বলল, এই যে আপনিও তো বুবুর মতন আমায় জড়িয়ে নিলেন, আপনিও তো পবিত্র, যার আত্মা পবিত্র তার দেহও পবিত্র, কিন্তু বুবু আপনি নরকে কিভাবে এসে পড়লেন? দোষীর প্রশ্নে লতা চোখের জল মুছল, তারপর বলল, আমিও তো তোমার মতো গ্রামের মেয়ে দোষী। বাবা মা গরিব চাষা, একটা ছোট ভাই ছিল, তোমাদের বয়সী হবে। ছোট থাকতে হঠাৎ অসুখ ধরা পড়লো আমার ভাইয়ের, বাবা দিশেহারা হয়ে গেল। তখনই রূপসী নামের মহিলাটা আমাদের গ্রামে যায়, বলে শহরে নাকি ভালো কাজের ব্যবস্থা আছে। তখন টাকারও দরকার। বাবা মা শেষমেশ আমায় অভাবের কাছে হার মেনে বিশ্বাস করে শহরে পাঠায়। তারপর আমি চলে আসি এই দুনিয়াতে। আমাকেও প্রথম ওরা খুব মারত, শেষমেশ আমি বাধ্য হই। এখান থেকে এখনও বাবা মায়ের জন্য টাকা পাঠাই, কিন্তু বাবা মা আদৌ জানে না আমার ঠিকানা। আমি গ্রামের মেয়ে ছিলাম, শহরের বাবুদের খুশি করার জন্য সব বদলাইলাম, এমনকি নিজের চাঁদনি নামটাও। রূপগঞ্জে ছিল আমার বাড়ি, ভাইটার নাম ছিল আমিন। জানি না কেমন আছে আমার পরিবার, আদৌ এই পাপ মহল থেকে বের হওয়া সম্ভব না। আমি পালানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু শেষমেশ ধরে ফেলে তারা আমাকে, অনেক মারধর করে। তারপর যখন জড়িয়ে গেলাম পাপ কাজে, আর পালানোর চেষ্টা করিনি। এই নোংরা শরীর নিয়ে আমি দাঁড়াবো কোথায়? দোষী থমকে গেল। তাহলে মানুষ এভাবে ঠকে যায় পরিস্থিতির কারণে? দোষীকে চুপ থাকতে দেখে লতা বলল, অনেক কথা বলেছি, আজ আমি আসি, তুমি ঘুমাও। এ খাবার খেতে বলছি না, এ খাবার পাপের অর্থে কেনা,
এই রাতটা যেন এই পাপ মহলে তোমার না কাটে, কলঙ্ক নামক তকমা লেগে যাবে তাহলে শরীরে। দোষীকে আর কিছু বলতে না দিয়ে বের হয়ে গেল লতা। দোষী অবাক হয়ে ভাবল, কি বলতে চেয়েছে লতা মেয়েটা? এইখানে রাত যেন না কাটে মানে কি? বড় রাস্তা দিয়ে ছুটছে শাড়ি পরা এক মেয়ে। ঠিক মধ্য রজনী, রাতের মধ্যভাগ, রাতের নিস্তব্ধতা ঠেলে মাঝে মাঝে বড় বড় গাড়ি কয়েকটা শো শো করে ছুটে যাচ্ছে। দোষী বড় রাস্তায় এসে হাঁপানো শুরু করলো। অবশেষে সে ওই পল্লী থেকে বের হতে পারলো। সবাই যখন নিস্তব্ধ নিজের কাজে বিভোর, তখন দোষী বাথরুমের জানালা টপকে বাড়ির বাইরের পেছনের রাস্তায় নামে। তারপর সেখান থেকে ছুটতে ছুটতে বড় রাস্তা অবধি। ভাবনার মাঝে দোষীর মনে পড়ল সে তার ব্যাগপত্র আনেনি। বর্তমানে পৃথিবীর সে যেন সবচেয়ে অসহায় নারী। কি হবে এই পুরো শহরটাতে শুধুমাত্র অকেজো শরীরটা টেনে? তার যে আর কোনো আশা ভরসা রইল না। হঠাৎ দোষীর বাহু পেছন থেকে কেউ আঁকড়ে ধরল। দোষীর যেন দুনিয়া আধার হয়ে এলো। তাহলে কি ধরা পড়ে গেল? সে যে আসার সময় মস্ত বড় একটা ভুল করে এসেছিল। লাফ দেওয়ার সময় একটা ফুলের টব ভেঙেছিল বেশ শব্দে। তাহলে কি এটা তার কাল হলো? হাজার ভাবনা মাথায় নিয়ে দোষী পিছে ফিরে তাকালো। পিছের মানুষটা দেখে আরও চমকে উঠল। অবাক কণ্ঠে বলল, বুবু আপনি? হ্যাঁ। দোষীর পিছে দাঁড়িয়ে আছে ঝুমকো লতা। লতা আর হাতের মাঝে আবদ্ধ থাকা দোষীর ব্যাগটা দোষীর হাতে দিয়ে বলল, বোকা মেয়ে, নিজের অস্তিত্ব রেখে কোথায় যাচ্ছিলে? এটা নিয়ে যাবে না? দোষী যেন বিশ্বাসই করতে পারছে না। যখনই তার একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন এর ওপরওয়ালা আরেকটা দরজা খুলে দেয়। দোষী বিস্মিত স্বরে বলল, বুবু আপনি কিভাবে জানলেন আমি পালিয়েছি? লতা মুচকি হেসে দোষীর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন ফুলের টবটা ফেলেছিলে তখনই জেনেছি। আমি থেমে গিয়েছিলাম, তোমায় থামাতে দিই কিভাবে? এখনই এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই যে ঝোপটা দেখছো, সেখান দিয়ে একটা রাস্তা গেছে, সেখানে দিয়ে চলে যাবে। আর সবসময় সাবধানে থাকবে। এই স্বার্থপর শহরে এখানে চাঁদনীতির বড্ড অভাব, কিন্তু রূপসীদের অভাব নেই। দোষীদের যেন কেউ ঝুমকলতা না বানাতে পারে। যাও দোষী, যাও। দোষীকে কিছু না বলে যাওয়ার ইশারা করল লতা। দোষী ছুটে যেতে নিলেই লতা আবার বলল, দোষী আমি নামাজ পড়েছি, আমার শরীর কি এখন পবিত্র? দোষী ছুটতে ছুটতেই বলল, আমার বুবু সবসময় পবিত্র। দোষী ঝোপের আড়ালে হতেই দেখল রূপসী আর তার সাথের ছেলেটা এসে কিছু একটা বলছে লতাকে। তারপর চুলের মুঠি টেনে নিয়ে যাচ্ছে। দোষী ঠায় দাঁড়িয়ে আছে লুকিয়ে। হঠাৎ লতার চুলে মুঠি ছাড়িয়ে দ্রুত আসতে থাকা বিপরীত দিকে ট্রাক্টর দিকে ছুটে গেল। চোখের পলকে লতার থেতলে যাওয়া শরীর লুটিয়ে পড়ল মাটিতে। লতা নিভু নিভু চোখে মুচকি হাসি দিয়ে দোষীর দিকে যেন তাকিয়ে বলছে, মৃত্যু আমার পবিত্র শরীর আলিঙ্গন করুক, মৃত্যুও জানুক লতাদের বেঁচে থাকাটা কত বিষাক্তকর। দোষী আল্লাহ বলে ঝোপ দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তাহলে দোষী থেকে অজান্তা হওয়ার গল্পে দোষীকে হারাতে হলো আরেকটা বুবু। লড়াই তাহলে এত সহজ না। লতার রক্তে রঞ্জিত রাস্তা, দূরে ট্রাফিক পুলিশ কয়েকজন পথচারী ছুটে এসে ভিড় জমায়। মধ্যরাত হওয়াতে অবশ্য তত মানুষ নেই। রূপসী আর তার সাথে আসা ছেলেটা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। সবটাই দোষী বসে বসে দেখছে। তার যেন নড়াচড়া করার শক্তি নেই। সে তার নতুন বুবুর শেষ পরিণতি অবধি দেখবে। ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স এনে লতার লাশটা তুলে দেয়। চারপাশের ভিড় কমে আবার শুনশান রাস্তা শুনশান হয়। এখন যেন নীরবতাটা আরও গাঢ় হলো। দোষী বাকশক্তি হারিয়ে যেন বসে আছে। আর কতজনকে এভাবে হারাবে সে? তার বোকামি, তার সরলতার জন্য নানান রকমের বিপদে সে পড়ে যায়। আর সেখান থেকে সে বের হয় কারো মৃত্যুর পরিবর্তে। না, তার জন্য আর কাউকে মরতে সে দিবে না। নিজের হাতটা ব্যাগের বুকে জড়িয়ে সে হাঁটা ধরে। কোথায় যাবে সে জানে না। তবে এ শহরে আর কাউকে সে বিশ্বাস করবে না। সবাই স্বার্থপর। রাতের আধার হালকা হওয়া শুরু করেছে। বোঝাই যাচ্ছে একটু পর দিনের আলো ফোটা শুরু করবে। রাতটা বড্ড ভয়ঙ্কর। তাদের গ্রামে শিয়াল কুকুরের জন্য রাতে বের হওয়া যেত না। এখন দেখে শহরের রাস্তায় মানুষ নামক কত শিয়াল কুকুর। রাত হলে তাদেরও মানুষ ছিঁড়ে খাওয়ার অভ্যাস আছে। দোষীর শরীর আর চলছে না। দীর্ঘ 2টা দিন না খেয়ে আছে। আজকের আলো ফুটলে 3 দিন পড়বে। আর কত ধকল করবে শরীর। তার মাঝে মারও খেয়েছে। এই কয়েক মাসে শরীরটা যা সহ্য করেছে,
এতদিন যে টিকে আছে সেটাই অনেক। পা ধরে আসে দস্যির, ফুটপাতের ধারে বসে পড়ে। পাটাও পুরোপুরি ঠিক হয়নি এখনো। সেই 3 মাস আগের ব্যথাটা এখনো আছে শরীরে আর মনে, দগদগে ঘা হয়ে। নতুন করে আরও একটা ব্যথা লেপন করা হলো মনের মাঝে, নতুন বুবুকে হারানোর ব্যথা। দস্যি মাথা চেপে ধরে নিচে তাকিয়ে আছে। শহরময় সূর্য জ্বলজ্বল করছে, গ্রীষ্মকালের গরম ছাট এসে লাগছে শরীরে। এই মেয়ে, টাকা দে। হঠাৎ কেমন একটা অদ্ভুত কিন্তু পরিচিত কণ্ঠে মাথা তুলে তাকালো দস্যি। তার সামনে 3জন মহিলা। ঠিক মহিলা না, এদেরকে এদের এদেরকে তথাকথিত সমাজে বলা হয় হিজড়া, মানে তৃতীয় লিঙ্গের মানুষ। দস্যি নিজেদের গ্রামে এমন মানুষ দেখেছে, সবাইকে সে ফুপিমা বলে ডাকত। সে সূত্র ধরে দস্যি তার সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কিসের টাকা ফুপিমা? ফুপিমা শব্দটা শুনে সামনের 3জন যেন অবাকের সপ্তম আকাশে চলে গেল। এই নিষ্ঠুরতম শহরের মানুষগুলো তাদেরকে কখনো তো এমন নামে ডাকেনি, বরং তাদের দেখলে 1 বছরের সদ্য কথা বলতে পারা নবজাতকটাও তোতলানো স্বরে বিদ্রুপ করে, হিজড়া বলে উঠে। তারপর খুব মজার কিছু বলে ফেলেছে ভেবে খিলখিল করে হেসে হাততালি দিয়ে ওঠে। লোক সমাজে তাদের সম্বোধন করার জন্য কোনো নামই বরাদ্দ করা হয়নি, কেবল বিদ্রুপ আর ঠাট্টা করার জন্য একটা নামই বরাদ্দ করা হয়েছে, সেটা হলো হিজড়া। দোষী 3জনকে তাকিয়ে থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো, কিসের টাকা দিব ফুপিমা? দোষীর কথায় ধ্যান ভাঙে তাদের। 3জনের মাঝে একটু বড় যে, সে এগিয়ে আসে। পরম স্নেহে দোষীর মাথায় হাত বুলিয়ে বলে, কিছু না রে মেয়ে, তুই কে? এই বিশাল রাস্তায় এমন বেনারসি পরে বসে আছিস কেন? বাড়ি কোথায় তোর? সামনে দাঁড়ানো মানুষটার দিকে কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দস্যি। এই মানুষটা তো প্রশ্ন করছে তাকে কেন? সে কি সবটা বলবে, নাকি রূপসীর মতন সেও ধোকা দেবে? দস্যির বিভ্রান্তির অবস্থা দেখে সামনের মানুষটা কিছু আঁচ করতে পারে। তার আঁচল দিয়ে দস্যির পাশের জায়গাটা মুছে সেখানে বসে পড়ে। আশ্বাসের স্বরে বললে, এই মেয়ে, তুই কি পালিয়ে এসেছিস? শরীরে বিয়ের শাড়ি, এ রাস্তায় একা কেন বসে আছিস? কোথা থেকে এসেছিস মা? সামনের মানুষটার মুখে মা শব্দটা শুনে দস্যির চোখের জল আহ্লাদ পেয়ে বসল। ঝরে পড়ল ভীষণ অযত্নে। দস্যিকে কান্না করতে দেখে অবাক হয়ে যায় সামনের মানুষটি। বেতবস্ত স্বরে বলে, কিরে মা, কাঁদছিস কেন? আমাকে ভয় লাগছে তোর? আমি তোর কোনো ক্ষতি করব না রে মা, আমরা খারাপ না। মানুষটার কথায় ভরসা পেল দস্যি। আশেপাশে তখন পথচারীদের অভাব নেই, কিন্তু দস্যিকে কোনো কিছু তোয়াক্কা না করে মহিলার হাঁটুর উপর মাথা রাখল। ফুপিয়ে কেঁদে বলল, ফুপিমা, এই শহর যে এত খারাপ আমি জানতাম না গো। আমার যে তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। আমার যেদিন দুনিয়ায় যে সে বাদে আর কেউ নেই। আজ পুরো একদিন পেরিয়ে গেল মাকে দেখিনি। পথচারীদের ভিড় জমে গেল। শহরের রাস্তায় এমন সচরাচর দেখা যায়। সবাই দাঁড়িয়ে দেখে, মজা নেয়, তারপর যার যার মতো ছুটে চলে। 3জনের মাঝে বাকি যে 2জন দাঁড়িয়ে ছিল, তারা এই যা যা বেটা ছেলেরা নিজের কাজে যা, না হয় টাকা দিতে হবে কিন্তু, এমন নানা রকমের কথা বলে ভিড় করা মানুষদের তাড়িয়েছে। দস্যির বিছিয়ে রাখা মাথাটায় পরম মমতায় হাত বুলিয়ে দস্যির শরীরে শাড়ির আঁচলটা সুন্দরভাবে ঢেকে দিয়ে নরম কণ্ঠে বলল, এই রাস্তার মাঝে এত কথা বলার সুযোগ নেই, তুই চল আমাদের সাথে। তোর এত বড় শহরে নিরাপদ ঠাঁই নেই। যেহেতু আমায় ফুপিমা ডাক দিয়েছিস, আমি তোর কাছে সম্মানের সবটুকু পেয়েছি, তোর সম্মান আমি রাখবো। যাবে আমাদের সাথে? দোষের যেন আবার ভরসা করতে ইচ্ছে হলো। সমাজের উচ্চ স্তরের মানুষগুলো তো তাকে ঠাঁই দেয়নি, সে না হয় এখানে ঠাঁই খুঁজে নেবে। চারদিকে সূর্য অস্তগামী, সূর্যের তেজ শীতল হয়ে এসেছে। দস্যি খাটের উপর বসে আছে। সে ওই 3জনের সাথে তাদের বাসাতে এসেছে। এখানে এসে দেখে বিচিত্র এক পরিবেশ। এই বড় বড় কতগুলো রুম, সবখানে তৃতীয় লিঙ্গের মানুষ। দস্যিকে দেখে সবাই প্রথম নানা রকমের প্রশ্ন করেছে। দস্যিকে নিয়ে আসা মহিলাটার ধমকে সবাই তখন চুপ হয়ে যায়, কিন্তু বুঝতে পারে মেয়েটা অসহায় হয়ে তাদের মতো মানুষের কাছে একটু ঠাঁই চেতে এসেছে। তারা অভয় দেয় দস্যিকে। তারপর দস্যি বিয়ের শাড়ি খুলে টানা 2 দিন পর স্নানাগারে গিয়ে নিজের শরীর ইচ্ছা মতো ঘষে। পাপ মহল থেকে যে এসেছে, যতই হোক একটু পাপ তো শরীরে লেগেছেই, সে মুছে ফেলবে সব।
তারপর বের হওয়ার পর ফুপিমা তাকে খাইয়ে দিয়েছে, তার বিশ্রাম নিয়েছে। এখন সে সবটা বলল সবাইকে। তার জীবনের উজান ভাটি জীবনযুদ্ধ তাকে এক অজগারা অজপাড়াগা থেকে টেনে এনেছে এই ইট পাথরের শহর অবধি। দস্যির কথা মনোযোগ দিয়ে শুনল সবাই। দস্যির ফুপিমা আশ্বাসে স্বরে দস্যির চোখের জল মুছে বলছে, তুই তো স্বপ্ন পূরণ করবি অজান্তা। তোর ফুপিমা আর তোর এই নতুন পরিবার তোর সাথে আছে। তোর বোনের শহরের বাবুকেও আমি খুঁজে বের করতে সাহায্য করব। তোর বুবু আর মায়ের স্বপ্ন পূরণ করবি তুই। তোর ফুপিমাও তোর সাথে আছে। উপস্থিত সবাই ফুপিমায়ের কথায় সায় দিয়ে ওঠে। দস্যি একটু মমতার ঝপে গুটিয়ে যায় ফুপিমায়ের কোলে। তথাকথিত সমাজে যাদের মানুষ বলেও কেউ দাবি করে না, আজ তারা দস্যির কাছে যেন ফেরেশতার ন্যায় হাজির হয়েছে। আদৌ মানুষ কি ওপরের খোলস দ্বারা চেনা যায়? মানুষ তো হয় মনুষ্যত্বে। প্রচলিত একটা কথা আছে, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দস্যির বেলাও একই ঘটেছে। খুব দ্রুতই অতিবাহিত হচ্ছে দস্যির সময়। সে তার ফুপিমাকে পেয়েছে আজ 2 সপ্তাহ হয়ে গেল। এখানে সবার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে। দস্যির একটা বান্ধবীও হয়েছে, সেও তৃতীয় লিঙ্গের। নাম তার ইরাবতী, দস্যিদের ব্যাচেরই। সেও মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। দুজনের বয়স প্রায় এক হওয়াতে দুজনের মাঝে ভাবও হয়েছে প্রচুর। ইরাবতী দেখতে অসাধারণ, তার নামের মতনই। আচার আচরণ খুবই নম্র। এখানে তার আরও ফুপি আছে, সবারই বেশ সুন্দর নাম তার আর পেশা। 2 জন শিক্ষিকা, একজন ব্যাংকের কর্মকর্তা, আর বাকিরা একটা এনজিওতে আছে, যাদের এতিম বাচ্চাদের নামে সেখানে শ্রম দিচ্ছে। মোট সদস্য হলো 10 জন। দস্যিকে নিয়ে 11 দস্যি। 11 দস্যি যাকে ফুপিমা ডেকেছে সেই সবার বড় আর সব কিছুর দিক নির্দেশক। ফুপিমায়ের নাম ঐক্যমতী। দস্যি যেদিন সবার নাম শুনেছিল অবাক হয়ে বলেছিল, ফুপিমা তোমাদের নামগুলো কত সুন্দর সুন্দর, আমি এত সুন্দর নাম কোথাও শুনিনি। ফুপিমা তখন পরম অবহেলায় একটু হাসল। অযত্নের হাসিটা মুখের জড়িয়েই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা আমাদের নামগুলো সুন্দরী দেই, কারণ নামগুলো তো কেউ জানে না, থাকে সবার অগোচরে। আমাদের সবার তো একটা নাম, সেটা হলো হিজড়া। সবাই যখন একই নাম ডাকে তখন আমাদেরও তো ইচ্ছে হয় অন্য কোনো নামে আখ্যায়িত হতে। তাই নিজেরা নিজেদের মতন সুন্দর সুন্দর নাম দিই। দিন শেষে তো আমাদের জন্য আমরাই পড়ে থাকি, তাই দিন শেষে সুন্দর কিছু থাকুক। সেদিন ফুপিমায়ের কথায় দস্যির যেন ভালোবাসা আরেক দফা বেড়ে গেল। ফুপিমা যে একদম মায়ের মতন অসাধারণ মানুষ। দস্যি আর ইরাবতী তৈরি হচ্ছে। আজ তাদের নতুন কলেজে ভর্তি করাবে ফুপিমা। দস্যি খুব কষ্ট করে পড়াশোনা করছে। দস্যি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বুবু তো স্বপ্ন দেখেছিল বড়। লুকিয়ে লুকিয়ে গ্রামে শিক্ষকের কাছে পড়েছে। ভালো ছাত্রী বিদায় সবাই আগ্রহ নিয়ে পড়িয়েছে। আর আকস্মিকভাবে ইরাও বিজ্ঞান বিভাগের ছাত্রী, তাই দুজনেরই একটা ভালো কলেজে ভর্তি করাবে। রাস্তার মানুষ কৌতূহল দৃষ্টিতে তাকাচ্ছে দস্যিদের দিকে। দস্যি মাথায় বেশ আটসাট করে ঘোমটা টেনে হাঁটছে, সাথে ইরাও বেশ সুশীল পোশাকে আছে, আর তাদের সামনে ফুপিমা হাঁটছে। মানুষ বোধহয় মজার কিছু দেখছে এমন ভাব করছে। কেউ কেউ হাসি ঠাট্টা করছে, কেউ বা কানাকানি করছে। সবার দৃষ্টিকে তোয়াক্কা না করে তারা হাঁটছে। অবশেষে তারা হাজির হলো তাদের কাঙ্ক্ষিত জায়গায়। কলেজ গেটে পা রাখার সাথে সাথে চারপাশ থেকে বেশ হাসির আওয়াজ শোনা গেল। কেউ আবার জোরে জোরে বলে উঠল, ওই দেখ দেখ, হিজড়া এসেছে। কলেজের সাথে বিশ্ববিদ্যালয় হওয়াতে ছেলে মেয়ে ভরা ক্যাম্পাসের মাঝামাঝি আসতেই কতগুলো ছেলে তাদেরকে ঘিরে দাঁড়ায়। কড়া কণ্ঠে ফুপিমায়ের দিকে তাকিয়ে বলল, এই ক্যাম্পাসে কেন ঢুকেছিস? বের হ। ফুপিমা এবার দস্যি আর ইরার দিকে তাকালো। ইরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকলো, আর দস্যি শক্ত চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ফুপিমা ছেলেটার দিকে তাকিয়ে বলল, প্রথমত আমি তোমার বড়। কোনো ভদ্রতার খাতায় লেখা আছে বড়দের তুই করে বলতে হয়? আর দ্বিতীয়ত ক্যাম্পাসটা তোমার একার না, ক্যাম্পাসটা সবার। তাহলে কোন সাহসে তুমি বের হয়ে যাওয়ার কথা বলছো? আশেপাশে সবাই মজা দেখতে দাঁড়িয়ে গেল। ছেলেগুলোর মাঝে একটা ছেলে পকেট থেকে মানিব্যাগ বের করে 50 টাকার একটা নোট ফুপিমায়ের দিকে এগিয়ে বলল, তোর পিছনের 2টা হিজড়া হলেও সুন্দর আছে, তাই এই টাকাটা দিলাম, এবার যা। ফুপিমা কিছু বলার আগে দস্যি এগিয়ে আসলো। ফুপিমায়ের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটা থেকে 100 টাকার একটা নোট বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলল,
আপনার পিছনেরগুলো যেমন তেমন, আপনি বেশ সুন্দর, তাই 100 টাকা আপনাকে দিলাম, বিদায় হন। দস্যির মেয়েলি কণ্ঠ শুনে অবাকের সপ্তম আকাশে চলে গেল ছেলেগুলো। তৃতীয় লিঙ্গের মানুষদের গলার স্বর স্বভাবত এমন থাকে না। ছেলেটা বিস্ময় নিয়ে বলল, এই, তুমি কি মেয়ে? দস্যি ফুপিমায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, আমি মানুষ। আপনি মানুষ তো? সবাই চুপ হয়ে গেল। কেউ কেউ আবার আর চোখে তাকালো তাদের দিকে। ফুপিমা গিয়ে দস্যিদের ভর্তি করিয়ে দিল। দস্যি নাম লেখালো নিজের জীবনের নতুন অধ্যায়ে, অজান্তা হওয়ার পথে। আরও এক ধাপ এগোলো। তবে নতুন অধ্যায় কতটুকু পাঠ করতে পারবে জানা নেই। লোকাল বাসে দাঁড়িয়ে আছে দস্যি, ইরা আর ফুপিমা। দস্যি দুজনের পিছে দাঁড়িয়ে আছে। আর এমন বাসে চড়াও অভ্যাস তার নেই, তাও আবার দাঁড়িয়ে। ভীষণ অশান্তিতে পড়েছে সে। তার পিছে কতগুলো লোক দাঁড়ানো। মাঝে মাঝে পড়ে যাওয়ার নাম করে দস্যির শরীরের সাথে ঘেঁষে যাচ্ছে। দস্যি যতটা পারছে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই খারাপ ছোঁয়ার সাথে সে পরিচিত। আব্বার বন্ধু জামিল চাচাও এমনভাবে ছুঁয়ে দিত। বুবু তো বলতো এমন স্পর্শ থেকে দূরে থাকতে, কিন্তু দস্যি এখন দূরে যাবে কিভাবে? সে যেখানে দাঁড়িয়েছে তার পাশের ছিটো একটা লোক বসা। সেখানে একটু ঘেঁষে দাঁড়ালে লোকটাও কেমনভাবে জানি হাত পা নাড়ায়। দস্যি জানালা দিয়ে তাকিয়ে আছে এক ধ্যানে। হঠাৎ করে মনে হলো তার কোমর কেউ বেশ জোরে খামচি দিয়ে ধরল। দস্যি তৎক্ষণাৎ তাকাতে দেখে তার পেছের লোকটা তাড়াতাড়ি নেমে যাচ্ছে। দস্যি সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। লোকটার দিকে সে নিষ্পলক তাকিয়ে থাকে। তার মস্তিষ্ক জানান দেয় নোংরা ছোঁয়া এটা। দস্যির চোখ টলমল করে ওঠে। বাসের জানালা দিয়ে দেখে লোকটা নেমে একটা স্কুলের সামনে দাঁড়ানো বাচ্চা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। বোঝাই যাচ্ছে এটা তার কন্যা। দস্যির যেন শরীরটা কেঁপে ওঠে। যার এমন একটা মেয়ে আছে, সে কিভাবে পারলো আরেকটা মেয়েকে বাজেভাবে ছুঁতে? দস্যির শহর সম্পর্কে আরেকটা ধারণা জন্ম নিল। এই শহর পাপের শহর। শহরে নেমেছে দারুণ শীত, চারপাশ কুয়াশা ঘেরা। তবে গ্রামের মতন শীত পড়ে না এখানে। দস্যি আর ইরার প্রথম সেমিস্টার শেষ। দস্যি এখন ফুপিমার এনজিওতেও যায়। সেখানে বাচ্চাদের সাথে মিলেমিশে। আবার তাদের এলাকার 2জন বাচ্চা পড়ায়। যতই হোক, আরেকজনের ঘাড়ে বসে খায়। একটু যদি সাহায্য নিজেকে নিজে করতে পারে তাহলে ক্ষতি কি? শহরে 6 মাসের জীবন দস্যির খুব সহজ ছিল না। ইরার সাথে কলেজ যেতে নানা টিটকারের শিকার হয়েছে। কলেজের মানুষ খুব মজা উড়িয়েছে, এখনও ওড়ায়। তারপর খারাপ লোকদের চোখের খাবার হওয়া মোট মিলিয়ে যেন বিষাক্ত জীবন। তবুও থেমে নেই দস্যি। সময়ের পাল্লায় নিজেকে বসিয়ে চলেছে একসাথে। দস্যির রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে সে। আজ 6টা মাস সে তার মাকে দেখেনি। প্রতিদিন দুমড়ে মুচড়ে মরেছে সে। কিন্তু শাহিন ভাইকে না খুঁজে সে গ্রামে যাবে না। শাহিন ভাইয়ের কোনো কিছুই জানে না দস্যি, কেবল ফোন নাম্বারটা ছাড়া। মাঝে মাঝে ফুপিমাকে বলে নাম্বারটাতে কল দেয়। আর চিরপরিচিত কণ্ঠে শুনতে পায় নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব না। দস্যির ভাবনার মাঝে হঠাৎ বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। দস্যি তাড়াতাড়ি ছুটে যায়। গিয়ে দেখে তার ফুপিমা বাড়িওয়ালাকে নিচে ফেলে ইচ্ছা মতন পেটাচ্ছে। ইরা আর বাকি সবাই দেখছে। দস্যি গিয়ে তার ফুপিমাকে ধরে অবাক কণ্ঠে বলে, ফুপিমা মারছো কেন ওনাকে? কি করেছে উনি? ফুপিমা যেন হুঁশে নেই। ততক্ষণে বাড়িওয়ালার ছেলে পুলিশ ডেকেছে। ফুপিমা ছেড়ে দেয় বাড়িওয়ালাকে, কিন্তু এখনও রাগে ফুলছে। পুলিশ অফিসারটা এগিয়ে এসে ফুপিমাকে বেশ রুক্ষভাবে বলে, যার বাসায় থাকছিস তাকেই মারছিস? জানিস আমি কি করতে পারি? ফুপিমা জ্বলে ওঠে, বলল, এই জানোয়ারটা কি করেছে জানেন? আমার এই অজান্তাকে বিক্রি করার প্রস্তাব নিয়ে আসছে। এতদিন আকারে ইঙ্গিতে বলেছে, কিন্তু আজ সরাসরি এই কথা বলছে। ফুপিমায়ের কথায় যেন দস্যি অবাক না হয়ে পারল না। বরাবরই ভেবে এসেছে বাড়িওয়ালা আঙ্কেল অনেক ভালো, সুন্দর সুন্দর কথা বলে। আর তার মনে এসব আর ভাবতে পারে না দস্যি। গলাটা ঘৃণায় ভরে ওঠে। ফুপিমায়ের কথায় পুলিশ অফিসার অজান্তার দিকে তাকায়। মাথা থেকে পা অবধি কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে উঠল, এই অজান্তা কি তোদের দলের না? এটা কি মেয়ে? ফুপিমা দস্যির দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, হ্যাঁ। পুলিশ অফিসার বাড়িওয়ালাকে বুঝিয়ে নিজের ঘরে পাঠিয়ে দেয়। তারপর বেশ খানিকক্ষণ দস্যির দিকে তাকিয়ে ফুপিমায়ের সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু ফুপিমায়ের কথায় পেরে ওঠে না। ফুপিমা রাগী স্বরে বলে, এই বাড়িওয়ালার নামে কেস করতে চাই।
পুলিশ অফিসার অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে বলল, হিজড়াতের আবার কিসের মান সম্মান রে? মেয়ে একটা কেন এনে রেখেছিস? বুঝি না আমরা? সবই বুঝি। পুলিশ অফিসারের কথায় আবারও ঘৃণায় শরীরটা ভরে ওঠে দস্যির। আবার আরেকটা ভাবনা মাথায় চেপে বসল। এই ইট পাথরের শহরে বিচার নেই। রাত ভালোই হয়েছে। দস্যি ইরা, তার ফুপিমা আর বাকি ফুপিরা হেঁটে যাচ্ছে তাদের এনজিওর উদ্দেশ্যে। বাড়িওয়ালা পুলিশের সাহায্যে তাদেরকে রুম ছাড়া করেছে। সব জিনিসপত্র একটা গাড়িতে উঠিয়ে দিয়েছে আর তারা হেঁটে যাচ্ছে। শহরের রাস্তায় সারাদিন অনেক জাঁকজমকপূর্ণ থাকলেও মধ্যরাতে ততটা চঞ্চল থাকে না। ঘুমিয়ে পড়ে ব্যস্ত শহর। ইরা আর দস্যি পাশাপাশি হাঁটছে। দস্যির খুব খারাপ লাগছে। মনে হচ্ছে তার জন্য আজ এ দশা সবার। এত রাতে ঘর ছাড়া হতে হলো। নিজেকে মাঝে মাঝে তার খুব ছোট মনে হয়। তার জন্য ধাপে ধাপে মানুষ কতভাবে বিপদে পড়েছে। মেয়ে জীবন এত কষ্টের জানা ছিল না। সে প্রতিদিনের প্রার্থনাতে একটা জিনিসই চায়, পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে তাহলে সে যেন ছেলে হয়ে জন্ম নেয়। মেয়ে জীবনের ভার বহন করা যে বড্ড কষ্টের। দস্যির ভাবনার মাঝে এরা ধাক্কা দিয়ে বলল, এ অজান্তে কি ভাবছিস? দস্যি টলমলে চোখে ইরার দিকে তাকিয়ে বলল, ইরাবতী জানো, আমি বারবার আমার জীবনের সমীকরণ মিলাতে গিয়েও ক্লান্ত হয়ে যাচ্ছি। জীবন এতটা কঠিন কেন আমার বেলাতেই হচ্ছে? আমার জন্য তোমরাও কতটা কষ্ট পাচ্ছ। ফুপিমা সামনে ছিল। দস্যির কথায় ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ রে অজান্তা, তুই আমাদের আপন ভাবিস না? তোমার বলে কিছু নাই এখানে। এখানে সবাই আমরা। তুই এসব ভেবে মন খারাপ করিস না। দস্যি মাথা নিচু করে হ্যাঁ জানালো। মনে মনে অবাক হয় সে। মানুষ এত ভালোও হয়? শহরে তো এই মানুষের কোনো মূল্য নেই, কিন্তু এই মানুষগুলো কত মূল্য দিতে জানে সবার। দস্যি দীর্ঘশ্বাস ফেলে। ফুপিমা দস্যির কাছে এসে ফুপিমায়ের শরীরের চাদরটা দস্যির শরীরে আটসাট করে জড়িয়ে দিল। দস্যি অবাক কণ্ঠে বলল, ফুপিমা, তোমার শীত করবে তো? ফুপিমা হেসে মাথা নাড়িয়ে বলল, না রে পড়ি, শীত করবে না। তোদের উষ্ণতাই আমার সকল ঠান্ডা দূর করবে। তুই কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যা। ফুপিমা তো আছেই সাথে। এনজিওতে এখন দস্যিরা সবাই মিলে থাকে। সপ্তাহখানেকের মাঝেই এনজিওটা বেশ গুছিয়ে নিয়েছে তারা। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে যেন আরেক রঙিন জীবন শুরু। দস্যি তৈরি হচ্ছে টিউশনের জন্য। সে যেই বাচ্চাটাকে পড়াতো তার আব্বু কল দিয়েছে। তারা গ্রামের বাড়ি যাবে, সে যেন গিয়ে বেতনটা নিয়ে আসে। চারদিকে বিকেল নেমেছে। দস্যি তৈরি হওয়ার পর ফুপিমাকে বলে বের হয়ে গেল। পাড়া ঘুরে বেড়ানো দস্যি আজ শহর ঘুরছে। গ্রামের সেই সরল সোজা মেয়েটা এখন ইট পাথরের শহরে কাঠিন্যতা বুঝছে। দস্যি রাস্তার রঙিন সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছে। মাঝে মাঝে কালো গাড়ি দেখলে বুকের ভেতরটা ধক করে ওঠে। হয়তো সেই শাহিন ভাইয়ের খুব নিকটে আছে, কিন্তু চিনে বলে আজ মনে হচ্ছে অনেক দূর। ইস, বেমানদের যদি ওপরওয়ালা একটু অন্যরকম সৃষ্টি করত তাহলে ভালো হতো। অন্তত তার বুবুর মতন মেয়েরা অকালে হৃদয় ভাঙার যন্ত্রণায় তিলে তিলে মরত না। বুকের ভিতর জমিয়ে রাখা ব্যথাগুলো প্রতিদিন নিত্য নতুন তাল বাহানা করে দস্যিকে মেরে যায়। দস্যি সয়ে নেয় সব ব্যথা। পরিস্থিতি সব করতে বাধ্য করে। এই যে আম্মার খবর ছাড়া সে কিভাবে টিকে আছে, বেঁচে আছে এতগুলো মাস। ভাবতে ভাবতে দস্যি পৌঁছে যায় কাঙ্ক্ষিত জায়গায়। এক বিশাল বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। একটা হতাশার শ্বাস ফেলে 4 তলায় চলে যায়। আজ বাড়ির দারোয়ান ছিল না সামনে। কলিং বেল বাজানোর মিনিট 1 পরে ছাত্রীর বাবা দরজাটা খুলে দেয়। হাসি হাসি মুখে বলে, আরে আম্মা, ভেতরে আসেন। দস্যি লোকটাকে দেখে ভদ্রতার খাতিরে সালাম দিল, কিন্তু দ্বিতীয়বার আর লোকটার দিকে চোখ তুলে তাকায়নি। কারণ লোকটার শরীরে এই শীতকালেও কোনো জামা ছিল না। দস্যি মাথা নিচু করে ভেতরে চলে গেল। যেখানে প্রতিদিন বসে সেখানে গিয়ে বসল। দস্যির আজ কেমন যেন ভয় করছে আর সন্দেহ জাগছে মনে। অন্যান্য সময় আন্টি দরজা খুলে সে ভেতরে এসে বসলে তার ছাত্রী দৌড়ে এসে কথার ঝুড়ি খুলে বসে, কিন্তু আজ তেমন কিছুই হচ্ছে না। অজান্তা আতঙ্কে দস্যির হৃদয় কু ডাকছে। দস্যির ভাবনার মাঝে তার ছাত্রীর বাবা তার সামনের ছোপায় এসে বসে, হাতে জ্বলন্ত সিগারেট একটা। দস্যি ঘাবড়ে গিয়েও কোনোরূপ প্রতিফলন দেখায় না, বরং বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করে, আন্টি আন্টি আর মুনমুন কোথায়? দস্যির ছাত্রী হলো মুনমুন। দস্যির প্রশ্নের সামনে বসা লোকটা উঠে আসলো।
দোষীর হাতটা ধরে বলল, তোমার আন্টি তো বাপের বাড়ি চলে গেছে, তাই তো তোমায় ডাকলাম। বুঝিও না বোঝার ভাব ধরছো কেন? তোমার কত টাকা প্রয়োজন বলো, বেতনের সাথে অনেক টাকা পাবে আমার কথা শুনলে। দোষীর বুক কেঁপে ওঠে। 6 মাস আগে সেই পল্লীর কথা মাথায় চলে আসে। আবার একই ঘটনার পুনরাবৃত্তি। যা ভেবেছিল তাই হলো। দোষী তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমি চলে যাব। লোকটা এবার দোষীর বাহু ধরে বলল, চলে যাওয়ার জন্য তো তোমাকে ডাকিনি। থাকো তো হিজড়াদের সাথে, নিশ্চয়ই এসব করানোর জন্য রাখে। না হয় ভালো মানুষ হিজড়াদের সাথে থাকতে যায়? দোষী লোকটার হাতটা ঝাড়া দিয়ে বলল, আপনাদের মতো মানুষদের থেকে ওরা হাজার হাজার ভালো। আপনাদের মাঝে থাকলে তো এসবেরই শিকার হতে হবে। লোকটা হিংস্র হয়ে ওঠে। হাতের সিগারেটটা চেপে ধরে দস্যির গলার পাশে। জ্বলন্ত সিগারেটের আগুনে যেন জ্বলে গেল গলাটা। দস্যি ধাক্কা দিয়ে ফেলে দিল লোকটাকে। ছুটে সে বের হতে নিলে লোকটা তার বাহুর দিকে খামচে ধরে, যার ফলে জামাটা একটু ছিঁড়ে যায়। অজানা ভয়ে দস্যি কেঁপে ওঠে। তাহলে অবশেষে শহরে তার সর্বনাশ ঘটবে। মায়ের মুখটা মনে পড়ে গেল, সাথে বুবুর মুখটা। তবে সে কি পারবে না কথা রাখতে? ফুপি মায়ের সেদিনের কথাটা মনে পড়ল। ফুপি মা বলেছে, এই শহর শক্তের ভক্ত, নরমের জম। বাঁচতে হলে শক্ত হতে হবে, না হয় পায়ে পিষে যাবে সবাই। দস্যির হঠাৎ কি যেন হলো। টেবিলের উপর থাকা স্ক্রুড্রাইভারের দিকে নজর গেল। কোনো রকমভাবে সেটা নিয়ে ইচ্ছা মতন লোকটার মুখে ঢুকিয়ে দিল। অসহ্য ব্যথায় লোকটা লুটিয়ে পড়ল। দস্যি তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। চারপাশে সন্ধ্যার আধার নেমেছে। বাড়ির দারোয়ান ততক্ষণে এসে পড়েছে। দস্যির দিকে কতক্ষণ তাকিয়ে কাজে মনোযোগ দিল। দস্যি ছুটে বের হয়ে গেল। চারপাশ না দেখে ছুট লাগালো। ওড়নাটা দিয়ে ভালো করে ঢেকে বের হয়েছে বলে হয়তো বা কারো নজরে পড়েনি। ছুটতে ছুটতে একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। পার চলছে না তার। পার্কের ভিতর বেঞ্চিতে গিয়ে বসে পড়ল। আজ সে যদি এমন না করতো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত। শহরে বেঁচে থাকা যে এত সহজ না, সেটা বুঝে গিয়েছে সে। প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য এত লড়াই করতে হচ্ছে। আজ মেয়ে বলি এত লড়াই। দোষী মাথা চেপে ধরে নিচু হয়ে থাকে। চারপাশে কি ঘটছে তার কোনো হুঁশ নেই। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে যায় দস্যি। আর ভয়ে আতঙ্কে উঠে তাকায় সামনের দিকে। ফুপিমাকে দেখে যেন স্বস্তি মিলে। ফুপিমায়ের কোমর জড়িয়ে কেঁদে ওঠে। ফুপিমা হয়তো কিছু বুঝতে পারে। বিস্ময় মাখা কণ্ঠে বলে, সে বিকেলে বের হয়েছিস পড়ি, এখন রাত 10টা, তুই এখানে বসে আছিস? দোষী অবাক হয়ে যায়। সে তো সন্ধ্যাবেলা এখানে এসেছিল, আর এখন এত রাত হয়ে গেছে। দোষী অবাক কণ্ঠে বলে, ফুপিমা এত রাত যে হয়েছে আমি বুঝিনি। তার ফুপিমা তার মনের অজানা অবস্থা বুঝতে পারে। তার পাশে বসে আদর মাখা কণ্ঠে বলে, কিরে পড়ি, কি হয়েছে তোর? দোষী হতাশার মরুভূমিতে বিচরণ করছিল এতক্ষণ। স্নেহ নামক পানি পেয়ে যেন সে গলে গেল। ঠোঁট ভেঙে কেঁদে দিল। গলার ক্ষতটা ছেঁড়া জামাটা দেখালো। নরপশুদের নামে অভিযোগের স্বরে সবটা বলল। ফুপিমা আতঙ্কে উঠে জড়িয়ে ধরল দস্যিকে। মাথায় হাত বুলিয়ে বলল, খুব ভালো করেছিস পড়ি, ওই জানোয়ারের বাচ্চাকে আঘাত করে। বেটা মানুষের সাথে বিশ্বাস নাই রে। এগুলো মেয়ে পেলে সব ভুলে যায়, কুত্তার মতো ছিঁড়ে খেতে চায়। তোদের মেয়ে জীবনটা অনেক কষ্টের রে পড়ি। ফুপিমা তোর সাথে আছে, কিন্তু নিজেকেও শক্ত করে গড়তে হবে যে, না হয় একদিন না একদিন তারা ছিঁড়ে খাবে তোকে। ফুপিমায়ের কথায় ভীষণ অসহায় লাগে দস্যি। পার্কের বাহির থেকে একটা গান শোনা যাচ্ছে। আমি কে, আমি কে, আমি নারী, আমি মেয়ে, আমি বেশ্যা, আমি মা, আমার কদর মেলে না, আমায় ছুলে কলঙ্কিনী, আমি পুরলে সতী রানী। আর শোনা গেল না গানটা। ট্রাফিক পুলিশ দোকানদারকে থামকিয়ে গানটা বন্ধ করে দিল। গানটা নাকি অসভ্য গান। দস্যি সেই দৃশ্য দেখে তাচ্ছিল্য হাসল। গানের প্রত্যেকটা কথাটা সত্যি, কিন্তু সভ্য সমাজে যে সত্যিটা মানতে নারাজ। সত্যিটা বলতে গেলেই অসভ্যতা হয়ে যায়। আদৌ মেয়ে জাতি মুক্তি পাবে তো এই লোভ লালসা থেকে? দস্যিরা ঘুম থেকে ডেকে তুলল। পুলিশ স্টেশন থেকে কল আসছে, তাকে পুলিশ স্টেশন যেতে হবে। দস্যির ভয় লেগে উঠল। ফুপিমা চোখের ইশারায় সান্ত্বনা দিল। দস্যি তৈরি হয়ে ফুপিমায়ের সাথে চলে গেল পুলিশ স্টেশন। দস্যির সাথে অভিভাবক হিসাবে হিজড়া দেখে পুলিশ অফিসার বেশ খানিকক্ষণ চুপ রইল। তারপর প্রশ্ন করলো, আপনার নাম কি? দস্যি ভেতরে ভেতরে ভয় পেতে থাকলেও তা বুঝতে দিল না।
শান্ত কণ্ঠে বলল, আমার নাম অজান্তা। আপনি কি মুনমুনকে পড়াতেন? পুলিশ অফিসারের প্রশ্নে দোষী উপর নিচ মাথা নাড়ে। এর মাঝে ওই বাড়ির দারোয়ান হাজির হয়। দোষী আরও ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার শক্ত কণ্ঠে বলল, আপনি কি জানেন আপনার ছাত্রীর বাবাকে কেউ বিশ্রীভাবে আঘাত করেছে? তার গলায় আঘাত করার ফলে কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে। দোষী একবার ফুপি মায়ের দিকে তাকায়। ফুপি মা আশ্বাস দেয়। দোষী কাপা কণ্ঠে বলল, না, জানি না। আপনি কি কাল ওদের বাসায় যাননি? এবার দোষী কি বলবে? সে অথই জ্বলে পড়ে গেল। দারোয়ান তো সবই জানে, বাঁচার আর কোনো উপায় নেই। দোষী চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করলো। নিজেকে বাঁচানোর জন্য সে সব করেছে, সেটা স্বীকার করবে সে। দোষী কিছু বলতে প্রস্তুত হতে দারোয়ান বলে ওঠে, না স্যার, ম্যাডাম কাল আসেনি। দোষী যেন অবাকের সত্যম আকাশে চলে গেল। অবিশ্বাসকর দৃষ্টিতে তাকালো সে বৃদ্ধ দারোয়ানের দিকে। পুলিশ অফিসার শক্ত কণ্ঠে বলল, আপনি শিওর তো যে উনি কাল যাননি? দারোয়ান ধীর কণ্ঠে বলল, জি স্যার, ম্যাডাম কালকে আসেনি। পুলিশ অফিসার আর কিছু কথাবার্তা বলে দোষীকে বিদায় জানালো। দোষী বাহিরে বের হওয়ার সময় দারোয়ানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। দারোয়ান সবার অগোচরে মুচকি হাসল। দোষী যেন বিশ্বজয়ের আনন্দ পেল। স্টেশন থেকে বের হয়ে ফুপিমা বলল, দেখলি তো পড়ি, একজন বেডা মানুষ তোর সম্মান ছিঁড়তে চাইল, আর একজন বেডা মানুষের সেই সম্মান বাঁচিয়ে দিল। ওপরওয়ালার খেলা বোঝা মুশকিল। দোষী স্বস্তি শ্বাস ফেলল। এই শহর তাকে 2 কদম পিছিয়ে নিলে 10 কদম এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে। অবশেষে পারব তো সে। ভয় হয়ে দোষীর। এই শহর যে বড্ড ভয়ঙ্কর। ঋতুর পরিবর্তন হচ্ছে আপন নিয়মে। গ্রীষ্মের পর বর্ষার, বর্ষার পর শরৎ চলছে তার ধারাবাহিকতায়। অজান্তার জীবন থেকেও কেটে গেছে 2 বছর। শহরের নিয়ম নীতিতে পাক্কা শহরে হয়ে গেছে সে, কিন্তু আজও ইট পাথরের কাঠিন্য লালন করতে পারেনি হৃদয়ে। উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফলাফল করার জন্য সে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে। আর এরা চান্স না পাওয়ায় ভার্সিটিতে ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে। অজান্তা চুকিয়েছে গুটি কয়েক বন্ধু বান্ধব। হাতে এসেছে স্মার্টফোন। ভরা যৌবন যেন উপচে পড়ে তার শরীরে। কিন্তু অজান্তার একটা ব্যাপার সবার থেকে আলাদা, আর সেটা হলো অজান্তা সবসময় শাড়ি পরা। একদম কালো রঙের শাড়ি সবসময় জড়িয়ে রাখে শরীরে। শাড়ির মাঝেও তার বেশ শালীনতা। চোখে উঠেছে পাওয়ারের চশমা। অতিরিক্ত রাত জেগে পড়াশোনার ফলে চোখের শক্তির একটু অবনতি হয়েছে। গ্রামে দোষী থেকে শহরে অজান্তার যেন পার্থক্য এখানে। নিজের পড়াশোনার পাশাপাশি সে একটা কোচিংয়ে পড়ায়, আর 2টো টিউশন করায়। দুপুর 3টা থেকে রাত 7টা অবধি একটানা এসব করে। আজ টিউশন থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেছে অজান্তার। এনজিও থেকে টিউশনের বাসাও বেশ দূরে। কলেজ থেকে কোচিং সেন্টার, টিউশনের বাসা কাছে, কিন্তু তাদের এনজিও অনেকটা দূর। কোনো গাড়ি না পাওয়ার পায়ে হেঁটে পথ অতিক্রম করছে অজান্তা। রাত 9টা বাজে। ঢাকা শহরের রাস্তায় এটা গভীর রাত না হলেও একটা মেয়ের জন্য অনেক রাত। অজান্তা শাড়ির আঁচলটা কাঁধ দিয়ে এনে বেশ জোরে জোরে হাঁটছে। হঠাৎ একটা গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অজান্তার শরীর বেলি ফুলের মালা এসে পড়ে। বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষোভে কেউ ছুঁড়ে মেরেছে সেটা। বিনা কারণে অজান্তা থমকে যায়। পায়ের সামনে পড়ে যাওয়া মালাটা তুলে নেয়। বেলি ফুলের কড়া ঘ্রাণে চারপাশটা স্নিগ্ধ হয়ে ওঠে। অজান্তার গাড়ির ভেতরে থাকা মানুষটার উপর রাগ হয়। ফুলকে সে ভীষণ অবহেলায় ছুঁড়ে ফেলতে পারে। সে আবার কেমন মানুষ? অজান্তা মালাটা হাতে নিয়েই গাড়িটা পার হয়ে থমকে যায়। কিছু একটা ভেবে বুকের হৃদস্পন্দন বেড়ে যায়। ধীর গতিতে পিছে ফিরে তাকায় সে। কালো রঙের গাড়িটাই যেন জীবনের পরম সর্বনাশ। অজান্তা থমকে দাঁড়ায়। গাড়ি থেকে ততক্ষণে ফুল ছিঁড়ে ফেলা মানুষটা নেমে দাঁড়ায়। নিজের ছুঁড়ে ফেলা অযত্নের ফুলটা ভীষণ যত্নে আগলে রাখা অজান্তার দিকে ছেলেটা এগিয়ে আসে। কড়া কণ্ঠে বলে, ছুঁড়ে ফেলা জিনিস কুড়িয়ে নেওয়ার স্বভাব আছে নাকি? অজান্তা লোকটা রুক্ষ স্বরে অবাক হয়। বিস্ময়মাখা কণ্ঠে বলল, সরি, আপনার কথার ধরন খুবই বাজে। ছেলেটা অজান্তার কথায় ভ্রু কুঁচকায়। কতক্ষণ নিশ্চুপ থেকে তারপর উচ্চস্বরে হেসে ওঠে। হাসি মুখে বজায় রেখে বলল, আমি বিয়ের জন্য মেয়ে দেখতে আসিনি যে সুন্দরভাবে কথা বলবো। অজান্তার আকাশ সমান বিরক্তি জন্ম নেয়। বিরক্তি প্রকাশ না করে সে আবার নিজের রাস্তায় হাঁটা শুরু করে। ভদ্র মানুষের সাথে না হয় 2 মিনিট কথা বলা বানায়, কিন্তু অভদ্রের সাথে 1 সেকেন্ডও বৃথা।
ছেলেটা অজান্তার আচরণে অবাক হয়, অবাক কণ্ঠে বলে, আপনি ফুলটা নিচ্ছেন কেন? ফেলে দিয়ে যান। অজান্তা ফিরে তাকায় নম্র কণ্ঠে বলল, ছুঁড়ে যে জিনিসটা ফেলেছেন সেটার মালিকানা মনে করুন শেষ। এখন এটা কে নিল, কে রেখে দিল গেল, সেটা ভাবাটাই শ্রেয়, না ভাবাই শ্রেয়। ছেলেটা ভীষণ অবাক হলো, মনে মনে মেয়েটাকে পাগল বলে গাড়িতে উঠে চলে গেল। অজান্তা বেলি ফুলের মালাটা সুন্দরভাবে নিজের হাতের মাঝে আঁকলে নেয়। বুবুর বেলি ফুল ভীষণ প্রিয় ছিল, কারণ শাহিন ভাই সবসময় দেখা করতে আসার সময় এরকম মালা আনতো। অজান্তার যেন স্মৃতিতে কিছু একটা নাড়া দিয়ে উঠল। সেই কালো গাড়ি, সেই সুন্দর হাত, সেই ফুল। থমকে যায় অজান্তা। তবে কি যেই মানুষটাকে খোঁজার জন্য আজ 2 বছর ধরে শহরের মাটি আঁকড়ে ধরে আছে, সে মানুষটাকে সামনে পেয়েও চিনল না? ভীষণ আশায় পিছু ফিরে তাকালো অজান্তা, কিন্তু ততক্ষণে তাকে নিরাশ করে গাড়িটা দূরে চলে গেল। যতটা দূরে গেল সবাই ধরাছোঁয়ার বাহিরে থাকে। অজান্তা তপ্ত শ্বাস ফেলল, নিজের মনে মনে নিজেকে বোঝালো না। একটা কালো গাড়ির উপর নির্ভর করে কি মানুষ চেনা যায়? অজান্তা ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়, কিন্তু উত্তর মেলে না। পিছে ফিরে তাকায় আরেকটা বার। আজ 2 বছর পর পিছুটান মনে পড়ে। অজান্তা ফুটপাতের উপরে দাঁড়ায়, ব্যাগ থেকে ফোনটা বের করে কল লাগায় কাউকে। অপর পাশ থেকে ফোনটা রিসিভ হতে অজান্তে কোমল স্বরে বলে ওঠে, ভালো আছো আম্মা? অপর পাশ থেকে কি বলে শোনা যায় না। অজান্তা দীর্ঘশ্বাস ফেলে টলমল দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে বলে, বুবুটারে বড্ড মনে পড়ে আম্মা। অপর পাশ থেকে ফুপানোর শব্দ ভেসে আসে। আর বেশি কথা হয় না তাদের, কিছু নীরব অনুভূতির আদান প্রদান হয় কেবল। দীর্ঘশ্বাস ফেলে বরাবরের মতোই সাবধানে থেকো আম্মা বলে ফোন কেটে দেয় অজান্তা। আবার আকাশপানে তাকায় সে। তার যে বুবু একটা না, দুইটা বুবু ওই আকাশের মাঝে জ্বলজ্বল করে জ্বলছে। ভীষণ অভিমান হয় অজান্তার, ঠোঁটটা ফুলিয়ে কেঁদে ওঠে। এই কান্নার শব্দ হয় না, কেবল অশ্রুকানা গড়িয়ে পড়ে গাল বেয়ে। বুবু মনের মাঝে হাজারো কথা অভিযোগের স্বরে বলে, বুবু তোমার দোষী বড় হয়েছে, দেখো সে কি সুন্দর একলা চলতে পারে। তোমার দোষী শহরের মানুষ হয়েছে, তোমার দোষী অজান্তা হয়েছে, কিন্তু তোমার দোষী যে ব্যথা বলতে পারে নাই। তোমার দোষী তোমার উপর অনেক রাগ করছে বুবু, তার একলা না করলেই পারতা। এই ভীষণ বড় পৃথিবীটা একলা অজান্তাদের জন্য যে ভীষণ কষ্টের। এই শহরে জীবনের জন্য আমি অজান্তা যে অজান্তা কিছুক্ষণের জন্য থাকবে এই ইট পাথরের শহরে। ওগো শহর, তুমি শুনছো? আমি তোমাদের ক্ষণস্থায়ী অজান্তা। দোষীর বোবা অভিযোগ হয়তো বুবু অবধি পৌঁছায়, কিন্তু উত্তর আসে না। আপন পথ ধরে হেঁটে যায় অজান্তা। কিরে পড়ি, ফিরতে আজ এত রাত হলো যে? ফুপি মায়ের কথায় মুচকি হাসে অজান্তা। হাতের তোয়ালাটা দিয়ে মুখটা মুছে হাসি মুখে ফুপি মায়ের দিকে এগিয়ে আসে। ফুপি মায়ের গলা জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করছিলে বুঝি? ফুপি মা অজান্তার গাল টেনে দেয়, মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা হবে না বলছিস? মায়ের মেয়ে বাইরে থাকলে কোন মা ঠিক থাকে বল? আমি যে বারবার বলি ওসব কোচিং করানোর দরকার নেই, তুই তো আমার কথা শুনিস না। অজান্তা ফুপি মায়ের কোলে মাথা রেখে বলে, আমার ভালো লাগে ওসব করতে। এনজিও, ওটা দাঁড় করাতে একটু সাহায্য করা যাবে, তুমি বারণ করো না। আর তোমাকে না কাল নতুন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, শ্বাসকষ্টটাও তো বেড়েছে। ওষুধ খেয়েছো? ফুপিমা হেসে দিয়ে বলল, আর ডাক্তার দেখিয়ে কাজ নেই, তোর ফুপিমায়ের বিদায় নেওয়ার সময় হয়েছে। আমার শুধু তারে নিয়েই চিন্তা। তোর শাহিন ভাইয়ের কত খোঁজই তো নিলাম, কিন্তু সামান্য তথ্য দিয়ে কি আর বড় শহরে একটা মানুষকে খোঁজা পাওয়া সম্ভব? তোর কোনো গতি না করে আমি মরেও সুখ পাবো না। ফুপি মায়ের কথায় অজান্তার ভয় হয়। মৃত্যু শব্দটা কেন যেন যে এখন আর মানতে পারে না। আপন মানুষগুলারে সে যেভাবে হারাচ্ছে, ভয় গুটিয়ে যায় অজান্তা। ফুপিমাকে জড়িয়ে ধরে বলে, এমন কথা মুখে এনো না ফুপিমা। আমার যে এই শহরে তোমার ছাড়া কেউ নেই। তোমার আঙুল ধরে তো ছোট ছোট পায়ে হেঁটেছি এই শহরের জীবনে। ফুপিমা আর কিছু বলে না, পরম মমতায় হাত বুলিয়ে দেয় অজান্তার মাথায়। আজ সকাল হতেই ফুপিমাকে নিয়ে অজান্তা ছুটেছে তাদেরই মেডিকেল কলেজের শিক্ষক সৃজনের কাছে। সে আগে থেকেই স্যারের সাথে কথা বলে রেখেছিল, আজ তাই সেখানে নিয়ে গেছে। স্যারের রুমে ঢুকতেই তার স্যার মুচকি হাসি দিয়ে চেয়ার থেকে উঠে বেশ সুন্দর হাসি দিয়ে বলল, আরে অজান্তা আসো। অজান্তা মুচকি হাসি দিয়ে ঢুকতেই সালাম জানালো, তারপর বেশ নরম স্বরে বলল, স্যার আমার ফুপিমার কথা বলেছিলাম না, তাকে নিয়ে এসেছি।
ভেতরে আসতে বলবো? ডাক্তার সৃজন ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসতে বলো। অজান্তা ফুপিমাকে নিয়ে ঢুকতেই সৃজন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। অজান্তার ফুপিমায়ের কথা শুনেছে সে অনেক, কিন্তু ফুপিমা যে তৃতীয় লিঙ্গের কেউ সে জানতো না। অবাকের চরম পর্যায়ে জেনে যেন চলে যায়। তাহলে অজান্তা স্বাভাবিক না?